হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। 10 মিনিট স্কুলে তোমাদের সবাইকে স্বাগত। সো বন্ধুরা, আজকে আমরা শিখবো নগদান বইয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক। সেটা শেখার আগে আমি তোমাদের কিছু কথা বলে নিই। আমরা ব্যবসা প্রতিষ্ঠানে নগদ এবং ব্যাংক সংক্রান্ত অনেক লেনদেন দেখতে পাই। আবার কিছু লেনদেন হচ্ছে বাকিতেও সংঘটিত হয়। কিন্তু নগদান বইতে কি আমরা বাকিতে লেনদেনগুলো আনতে পারবো? অবশ্যই না। আমরা নগদান বইতে শুধুমাত্র নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলোই লিপিবদ্ধ করব। এছাড়াও আমরা নগদান বইতে কিন্তু আরেক ধরনের লেনদেন ইনক্লুড করতে পারি। সেটা হচ্ছে বাট্টা সংক্রান্ত লেনদেন, যেটাকে বলা হয় ইংলিশে ডিসকাউন্ট। আমরা ডিসকাউন্ট ওয়ার্ডটার সাথে অনেক বেশি পরিচিত। এই ডিসকাউন্ট বা বাট্টা বলতে বোঝানো হয়েছে দেনা পাওনা দ্রুত নিষ্পত্তির জন্য পাওনাদার দেনাদারকে যে বাট্টা দিয়ে থাকে সেটাই হচ্ছে নগদ বাট্টা। আর এই নগদ বাট্টাটা আমরা অবশ্যই নগদান বইতে লিপিবদ্ধ করব। এখন কথা হচ্ছে, আমরা কোন নগদান বইতে এই বাট্টা সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করব? তো বন্ধুরা, এটাই আমি আজকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নগদান বই। আর এই নগদান বই থেকে যদি কোনো সৃজনশীল আসে, তার মধ্যে অবশ্যই 3 ঘর নগদান বই টপিকটা ইনক্লুড থাকবেই। 3 ঘর নগদান বইয়ে আমরা নগদ, ব্যাংক এবং বাট্টা সংক্রান্ত এই 3 ধরনের লেনদেনই হচ্ছে লিপিবদ্ধ করে থাকি। সো আজকের আলোচনার টপিক হচ্ছে 3 ঘর নগদান বই কি এবং কিভাবে 3 ঘর নগদান বই খুব সহজেই প্রস্তুত করা যায়। তোমরা যদি আমার সাথে শেষ পর্যন্ত থাকো, তাহলে অবশ্যই তোমরা 3 ঘর নগদান বই খুব সহজেই করতে পারবে, কারণ আমি কিছু টিপস এবং হ্যাকস তোমাদের শিখিয়ে দিব। তাহলে শুরু করা যাক। তো প্রথম প্রশ্নটা হচ্ছে 3 ঘর নগদান বই কি? যে নগদান বইয়ে নগদ, ব্যাংক এবং বাট্টা সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় সেটাই হচ্ছে 3 ঘর নগদান বই। সো 3 ঘর নগদান বইয়ে 3 ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়। একটা হচ্ছে নগদ, আরেকটা হচ্ছে ব্যাংক, আর হচ্ছে বাট্টা সংক্রান্ত। এই 3 ধরনের লেনদেন 3 ঘর নগদান বইতে একসঙ্গে লিপিবদ্ধ করে রাখা হয়। তো 3 ঘর নগদান বই বলতে কি বোঝায়? নগদ অর্থ ও ব্যাংক সংক্রান্ত লেনদেনের পাশাপাশি দেনা পাওনা নিষ্পত্তিকালীন বাট্টা সহকারে 3 ঘর নগদান বই প্রস্তুত করা হয়। আমরা জানি বাট্টা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে কারবারি বাট্টা আর আরেকটা হচ্ছে নগদ বাট্টা। সো কারবারি বাট্টা কিন্তু ক্রেতা বা বিক্রেতা কেউই লিপিবদ্ধ করে না, শুধুমাত্র নগদ বাট্টাটাই হচ্ছে ক্রেতা বিক্রেতা দুইজনই লিপিবদ্ধ করে রাখে। সো নগদ বাট্টা হচ্ছে আবার 2 ধরনের, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, মানে হচ্ছে যে বাট্টাটা পেয়ে থাকে, এটা হচ্ছে আয়। আরেকটা হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রদত্ত বাট্টা মানে হচ্ছে যে বাট্টাটা প্রদান করে বা দিয়ে থাকে, তার জন্য প্রদত্ত বাট্টাটা হচ্ছে ব্যয়। তো প্রদত্ত বাট্টা কে দিয়ে থাকে? পাওনাদার প্রদত্ত বাট্টা হচ্ছে প্রদান করে থাকে। পাওনাদার চায় তার দেনাদার যাতে তাকে তাড়াতাড়ি টাকাটা পরিশোধ করে দিক। আর এই জন্যই পাওনাদার কি করে, বলে যে তুমি যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা হচ্ছে ফেরত দাও, তাহলে আমি তোমাকে 3% বাট্টা প্রদান করব। সো এরকম শর্ত সাপেক্ষে পাওনাদার বাট্টা প্রদান করে। আর বাট্টা পেয়ে থাকে হচ্ছে দেনাদার, কারণ সে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা পরিশোধ করতে পারে, তাহলে সে অবশ্যই পাওনাদার থেকে বাট্টাটা পেয়ে থাকবে। সুতরাং সহজভাবে বলা যায় 3 ঘর নগদান বই হচ্ছে এমন একটি নগদান বই যেখানে নগদ, ব্যাংক সংক্রান্ত এবং নগদ বাট্টা সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করে রাখা হয়। এরপর আছে 3 ঘর নগদান বই প্রস্তুতের দ্বারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, মোট প্রদত্ত বাট্টা এবং মোট প্রাপ্ত বাট্টার পরিমাণ জানা যায়। আমরা কিন্তু 3 ঘর নগদান বইতে নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক উদ্বৃত্ত এই দুইটা হচ্ছে নির্ণয় করব, কিন্তু প্রদত্ত বাট্টা আর হচ্ছে প্রাপ্ত বাট্টা এগুলোর উদ্বৃত্ত নির্ণয় করব না। আমরা শুধু এগুলোর মোট পরিমাণ বের করব, যে প্রদত্ত বাট্টা কত টাকা এবং প্রাপ্ত বাট্টার টাকার পরিমাণ কত টাকা। তো আমরা মোট টাকার পরিমাণই হচ্ছে মূলত 3 ঘর নগদান বইয়ের মাধ্যমে বের করব। 3 ঘর নগদান বইয়ের ছকে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 7টি করে মোট 14টি কলাম রয়েছে। তো 3 ঘর নগদান বইয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর কলাম সংখ্যা কয়টি? 14টি। আমরা জানি 1 ঘর নগদান বই কলাম সংখ্যা হচ্ছে 10টি, 2 ঘর নগদান বই হচ্ছে কলাম সংখ্যা 12টি, আর 3 ঘরাতে আরো 2টা বেশি, 14টি। সেই 14টি কলাম কিভাবে প্রস্তুত করতে হবে
সেটা কিন্তু আমরা পরবর্তী স্লাইডে দেখবো যে 3 ঘরা নগদান বইয়ের নমুনা ছক, সেটার মধ্যে আমরা দেখবো যে কিভাবে 14টা কলাম, মানে 14টা কলামে কি কি রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল পৃথক পৃথক লেখা হয়, পার্থক্য নির্ণয় করা হয় না। যেটা আমি আগেও বলেছি যে আমরা বাট্টা মানে হচ্ছে প্রদত্ত বাট্টা এবং প্রাপ্ত বাট্টা, এই দুইটার আমরা জের বের করব না, এই দুইটার আমরা হচ্ছে মোট পরিমাণ বের করব, যে কত টাকা হচ্ছে প্রদত্ত বাট্টা এবং কত টাকা হচ্ছে প্রাপ্ত বাট্টা। আচ্ছা বন্ধুরা, এবার আমি হচ্ছে একটা উদাহরণ দিই। ধরো আমি বাকিতে পণ্য ক্রয় করেছি 10,000 টাকা, ঠিক আছে। এখন আমার পাওনাদার বলল আমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করি তাহলে আমাকে 5% বাট্টা প্রদান করবে। সো 10,000 টাকা আমার দেওয়ার কথা ছিল পাওনাদারকে, কিন্তু আমি যদি 10 দিনের মধ্যে পরিশোধ করি তাহলে আমি 5% বাট্টা পাবো। সো 5% বাট্টা 10,000 টাকায় কত হবে? 500 টাকা। এখন কথা হচ্ছে আমি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেই তাহলে আমাকে কত টাকা কম দিতে হচ্ছে? 500 টাকা আমাকে কম দিতে হচ্ছে। আর এই 500 টাকা দেনাদারের জন্য হচ্ছে প্রাপ্ত বাট্টা আর পাওনাদারের জন্য হচ্ছে প্রদত্ত বাট্টা। সো আমরা 3 ঘরা নগদান বইতে লিখবো হচ্ছে 9,500 টাকা। যদি আমরা হচ্ছে বাট্টা পেয়ে থাকি তখন আমরা শুধু লিখবো 9,500 টাকা আমরা পরিশোধ করেছি, আর তার বিনিময়ে আমি 500 টাকা হচ্ছে বাট্টা পাচ্ছি। সো এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। এরপরে দেখো বলা আছে শেষ পয়েন্ট, ক্রয় ও বিক্রয়কালীন বাট্টা অর্থাৎ কারবারি বাট্টা কোনো ক্রমেই লিপিবদ্ধ হবে না। বাট্টা হচ্ছে দুই ধরনের, একটা কারবারি বাট্টা আর আরেকটা হচ্ছে নগদ বাট্টা। আমি যে বাট্টা সম্পর্কে কথা বলছি সেটা হচ্ছে নগদ বাট্টা, আর কারবারি বাট্টা হচ্ছে আমরা পণ্য ক্রয় অথবা বিক্রয়ের সময় যে বাট্টাটা দিয়ে থাকি। যেমন ধরো আমি একটা দোকানে গেলাম জুতা কিনতে, তো দোকানদার আমাকে বললো যে প্রত্যেকটা জুতার উপর হচ্ছে 10% করে ছাড় রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আমার পরিশোধের কথা কিছুই বলেনি, ডিরেক্টলি বললো যে প্রত্যেকটা জুতার উপর 10% ছাড় রয়েছে। সো এই যে আমার পণ্য ক্রয়ের সাথে যে বাট্টাটা প্রদান করছে এটাই হচ্ছে কারবারি বাট্টা। তো বন্ধুরা, এখন আমরা 3 ঘরা নগদান বইয়ের একটা নমুনা ছক দেখব। আমরা জানি 3 ঘরা নগদান বইয়ে কয়টি কলাম রয়েছে? টোটাল 14টি কলাম রয়েছে। তো এই 14টি কলামে কি কি রয়েছে? প্রথমত হচ্ছে ডেবিট পাশে কয়টি কলাম আছে? 60টি। ঠিক ক্রেডিট পাশেও হচ্ছে টোটাল 60টি কলাম আছে। সো ডেবিট সাইডের কলামগুলো হচ্ছে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। তো এই যে ডেবিট পাশে 60টি কলাম রয়েছে, এই 60টি কলামের মধ্যে কোন কলামটা নতুন তোমরা দেখতে পাচ্ছ? প্রদত্ত বাট্টার কলাম। প্রদত্ত বাট্টা মানে হচ্ছে বাট্টা প্রদান করা, ঠিক আছে। আমরা যখন বাট্টা প্রদান করি তখন এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়। সো প্রদত্ত বাট্টা হচ্ছে ডেবিট সাইডে বসবে। আর নগদ টাকার যদি প্রাপ্তি ঘটে তখন আমরা কি করব? প্রাপ্তির কলামে লিখবো। আর ব্যাংক টাকা মানে ব্যাংক জমার পরিমাণ যদি বৃদ্ধি পায় তখন আমরা কি করব? ডেবিট পাশে ব্যাংক টাকার কলামে হচ্ছে সেই লেনদেনটা লিপিবদ্ধ করব। এবার আসি ক্রেডিট সাইডে। ক্রেডিট সাইডেও রয়েছে 60টি কলাম। এই 60টি কলামের মধ্যে দেখো একটি কলাম কিন্তু নতুন আছে, প্রাপ্ত বাট্টার কলাম। 2 ঘরা নগদান বই আর 3 ঘরা নগদান বই কিন্তু প্রায় সেম, কারণ দুইটার মধ্যে নগদ টাকা আর ব্যাংক টাকা রয়েছে। আর 3 ঘরা নগদান বইতে বাট্টার 2টা ঘর হচ্ছে এক্সট্রা আছে, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর আরেকটা হচ্ছে প্রদত্ত বাট্টা। তো একটা জিনিস খেয়াল করো বন্ধুরা, ডেবিট সাইডে রয়েছে প্রদত্ত বাট্টা আর ক্রেডিট সাইডে রয়েছে প্রাপ্ত বাট্টা। কেননা আমি যখন নগদ টাকা পেয়ে থাকি, ঠিক আছে, ধরো আমি হচ্ছি পাওনাদার, ওকে। সো পাওনাদার কি করে? পাওনাদার তার দেনাদার থেকে টাকা গ্রহণ করে। সো নগদ প্রাপ্তি হলে আমার তখন বাট্টা প্রদান করতে হবে। আমি যদি নির্দিষ্ট সময়ে টাকাটা ফেরত পাই তখন আমি কি করব? তাকে বাট্টা প্রদান করব। সো আমি পাওনাদার হিসেবে তার কাছে 10,000 টাকা পাই। এখন আমার দেনাদার যদি 10,000 টাকা পরিশোধ করে দেয় মানে আমি নগদে 10,000 টাকা হচ্ছে আদায় করছি। সো আমি কি করব? তাকে 500 টাকার বাট্টা দেওয়ার কথা ছিল আমার চুক্তিতে, তো আমি তাকে 500 টাকা বাট্টা প্রদান করব। সো এখানে আমি লিখবো 500 টাকা হচ্ছে প্রদত্ত বাট্টা আর আমি কত টাকা রিসিভ করছি? 9,500
টাকা। বুঝতে পেরেছো? আমি যখন নগদ টাকা হচ্ছে পাবো, তখন আমি তাকে কি করব, বাট্টা প্রদান করব। তাই নগদ প্রাপ্তির সাথে কার সম্পর্ক আছে? প্রদত্ত বাট্টার সম্পর্ক আছে। আর ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু সেম, আমি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পাই তখনও কিন্তু আমি হচ্ছে তাকে প্রদত্ত বাট্টাটা দিচ্ছি। তো আমি জাস্ট নগদ টাকা দ্বারা বুঝালাম, ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু একদম সেম। এবার আসি ক্রেডিট পাশে, প্রাপ্ত বাট্টা আর নগদ টাকা ব্যাংক টাকার কলামে। ধরো আমি হচ্ছি দেনাদার, ঠিক আছে? এতক্ষণ আমি পাওনাদার ছিলাম, এখন হয়ে গেছে আমি দেনাদার। তো আমি দেনাদার, পাওনাদার আমার কাছে হচ্ছে 10,000 টাকা পাবে, ঠিক আছে? তো আমি তাকে 10,000 টাকা কি করব, পরিশোধ করব। সো আমি 10,000 টাকা যদি টাইমলি পরিশোধ করি, মানে 10 দিনের মধ্যে অথবা যে সময়টা শর্তে বলা হয়েছিল সেই সময়ের মধ্যে যদি আমি টাকা পরিশোধ করি, তাহলে আমি 500 টাকা ধরো এখানে বাট্টা পাবো। আমার পাওনাদার থেকে আমি 500 টাকা বাট্টা পাবো। সো আমি দেনাদার হিসেবে 10,000 টাকা পরিশোধ করলাম। হ্যাঁ, 10,000 টাকা পরিশোধ করলাম, আমার 500 টাকা হচ্ছে আমি বাট্টা পাচ্ছি। তো আমি আসলে পরিশোধ করলাম কত টাকা বলো তো? 9,500 টাকা আমি পরিশোধ করছি, কারণ আমি তো 500 টাকা বাট্টা পাবো, রাইট? তো আমার প্রাপ্ত বাট্টা হচ্ছে এখানে 500 টাকা। এখন আমি যদি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করতাম, তখন আমি এখানে ব্যাংক টাকার কলামে লিখতাম হচ্ছে 9,500, তখন আমি আর নগদ টাকার কলামে লিখতাম না। আবার প্রাপ্ত বাট্টা এটা ঠিকই আছে যে আমি 500 টাকা হচ্ছে বাট্টা পাচ্ছি। এখন বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখো, আমরা ব্যাংক টাকা, নগদ টাকা, এই যে ডেবিট পাশে ব্যাংক টাকা, ক্রেডিট পাশে ব্যাংক টাকা, আবার নগদ টাকা, এই দুইটারই আমরা জের বের করব, ঠিক আছে? একটা নির্দিষ্ট সময় পর অথবা একটা মাস শেষে আমরা নগদ টাকা এবং ব্যাংক টাকার জের অথবা উদ্বৃত্ত নির্ণয় করব। কিন্তু আমরা প্রদত্ত বাট্টা আর প্রাপ্ত বাট্টা, এই দুইটা বাট্টার জের নির্ণয় করব না। জের নির্ণয় করা মানে হচ্ছে পার্থক্য বের করা, মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করা, ডেবিট থেকে ক্রেডিটটা মাইনাস করা অথবা ক্রেডিট থেকে ডেবিটটা মাইনাস করা। তো এইভাবে পার্থক্য বের করাই হচ্ছে জে নির্ণয় করা। কিন্তু আমরা কি করব না, প্রদত্ত বাট্টা আর প্রাপ্ত বাট্টা এই দুইটা কলামের জে বের করব না। এই দুইটা কলাম আমরা জাস্ট কি করব, আমরা পরিমাণ টাকাটা বের করব, যে কত টাকা হচ্ছে টোটাল আছে। এখানে টোটাল আছে 500 টাকা, সো ক্লোজ করে দিলাম। এখানেও টোটাল আছে হচ্ছে 500 টাকা, শেষ, ক্লোজ করে দিলাম। এখানে যদি প্রদত্ত বাট্টা আর প্রাপ্ত বাট্টার পরিমাণ সেম নাও হয়, তাও কোনো সমস্যা নেই, এখানে আমরা জাস্ট মোট টাকার পরিমাণটাই বের করব। তো বন্ধুরা, এখন আমরা 3 ঘর নগদান বই প্রস্তুত করব। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এই উদাহরণ থেকে কিভাবে 3 ঘর নগদান বই নির্ভুলভাবে আর খুব সহজেই তৈরি করা যায় সেটা আমি তোমাদের দেখাবো। তোমরা যদি আমার দেওয়া ট্রিক্স গুলো ফলো করো, তাহলে কিন্তু তোমরা খুব কম সময়ের মধ্যে 3 ঘর নগদান বই প্রস্তুত করতে পারবে। আচ্ছা, এবার চলো উদাহরণটা দেখে নেওয়া যাক। সেলিনা ট্রেডার্সের 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। কি কি লেনদেন ছিল? মার্চ 1 নগদ উদ্বৃত্ত 18,000 টাকা আর ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে 3,000 টাকা। সো নগদ উদ্বৃত্ত মানে হচ্ছে ব্যালেন্স বিডি। বছরের শুরুতে নগদ উদ্বৃত্তকে আমরা লিখবো ব্যালেন্স বিডি লিখে, আর নগদ উদ্বৃত্ত মানে হচ্ছে সবসময় যেটা হচ্ছে ডেবিট হয়। অ্যাসেটের উদ্বৃত্ত সবসময় ডেবিট হবে, সো আমরা ডেবিট পাশে নগদের কলামে লিখবো 18,000 টাকা। আর বিপরীত নাম বলতে আমরা জাস্ট সিম্পলি এখানে লিখবো ব্যালেন্স বিডি। আর ব্যাংক জমাতিরিক্ত 3,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত মানে হচ্ছে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত। তো আমরা এটা কি করব, ক্রেডিট পাশে যাব, ব্যাংকের কলামে আমরা 3,000 টাকা লিপিবদ্ধ করব, আর প্রদানের কলামে লিখবো হচ্ছে ব্যালেন্স বিডি। মার্চের 3 তারিখ ব্যাংকে জমা দেন 5,000 টাকা। সো ব্যাংকে কত টাকা জমা দেওয়া হয়েছে? 5,000 টাকা। এখন ব্যাংকে কিন্তু টাকা বৃদ্ধি পেয়েছে, সো ব্যাংকে টাকা বৃদ্ধি পেলে আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব। আর অন্যদিকে আমি কি জমা দিয়েছি? আমি নগদ টাকা জমা দিয়েছি না, তাই নগদ টাকা আমার থেকে কমে গিয়েছে, সো নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। দেখো বন্ধুরা, এই লেনদেনের ফলে কিন্তু আমার ব্যাংক হিসাব আর নগদান হিসাব দুইটা হিসাবই একসাথে চেঞ্জ হচ্ছে বা প্রভাবিত হচ্ছে। তো আমরা এটাকে কি বলবো? এটাকে আমরা বলবো একটা কন্ট্রা এন্ট্রি। হ্যাঁ বন্ধুরা, 3 ঘরা 2 ঘরা দুইটা নগদান বইতে আমরা কন্ট্রা এন্ট্রি খুব সহজেই লিপিবদ্ধ করতে পারবো। আমরা যদি দেখি কোনো লেনদেনের দ্বারা নগদ এবং ব্যাংক দুইটা হিসাবই একসঙ্গে প্রভাবিত হচ্ছে, তখন আমরা সেটাকে কন্ট্রা এন্ট্রি
বলবো। আর কন্ট্রা এন্ট্রি হলে আমরা কি করব, সেই লেনদেনটা লিপিবদ্ধ করার সময় আমরা হিসাবের পাশে এভাবে ক লিখে ব্র্যাকেট চিহ্ন দিয়ে দিব। যেমন দেখো এখানে ব্যাংকে জমাদান করা হয়েছে, সো আমরা ব্যাংক হিসাবকে ডেবিট করব, নগদান হিসাবকে ক্রেডিট করব। কিভাবে? আমরা ক্রেডিট পাশে ফার্স্টে যাব, ক্রেডিট পাশে গিয়ে নগদের কলামে লিখবো 5,000 টাকা। ওকে, আবার ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখবো 5,000 টাকা। এরপর শুধুমাত্র আমরা বিপরীত নাম বসিয়ে দিব। যেমন ধরো আমরা ক্রেডিট পাশে নগদের কলামে 5,000 টাকা বসিয়েছি, সো বিপরীত নাম এখানে লিখবো হচ্ছে ব্যাংক হিসাব। ওকে বন্ধুরা, সো বিপরীত নাম কিভাবে লিখতে হয় সেটা আমরা আগেও দেখেছি। আমরা যেই কলামে অথবা যে হিসাবটা লিপিবদ্ধ করছি সেটা নগদ হোক কিংবা ব্যাংক হোক, আমরা তার বিপরীত নামটা বিবরণের ঘরে অথবা প্রাপ্তি কিংবা প্রদানের কলামে লিখবো। এর পরের লেনদেনটা হচ্ছে মার্চ 6, সায়েমের কাছ থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। সো দেখো বন্ধুরা, এই লেনদেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বাট্টা সংক্রান্ত লেনদেন। আমরা 3 ঘরা নগদান বইতে নগদ বাট্টা লিপিবদ্ধ করব, কিন্তু কারবারি বাট্টা লিপিবদ্ধ করব না। সো সায়েমের কাছ থেকে 7,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি। এখানে আমি পেয়েছি কত টাকা? 6,800 টাকা আমি পেয়েছি। সো আমরা কি করব না, পাওনাদার বা দেনাদারকে এত কিছু দেখার দরকার নেই। আমি নগদ টাকা পেয়েছি, সো আমি নগদান হিসাবকে ডেবিট করব। কোনো কথা নেই, আমার যদি সম্পদ বৃদ্ধি পায় আমরা সেই সম্পদটাকে ডেবিট করব। সো নগদ টাকা পেয়েছি 6,800 টাকা, আমি 6,800 টাকা নগদান হিসাবকে ডেবিট করব। আর অন্যদিকে দেখো আমি কত টাকা বাট্টা প্রদান করেছি। আমি যেহেতু 6,800 টাকা রিসিভ করেছি 7,000 টাকার পরিবর্তে, তার মানে আমি বাট্টা প্রদান করছি 200 টাকা। ওকে, সো আমার যেই পাশে আমি নগদ টাকাটা লিখবো, মানে 6,800 টাকা আমি ডেবিট পাশে লিখছি, তার মানে আমি বাট্টাটাও ডেবিট পাশে লিখবো। এই ট্রিক্সটা কিন্তু মনে রাখবে। আমার দেখার দরকার নেই এটা প্রদত্ত বাট্টা না প্রাপ্ত বাট্টা। আমরা যখন তাড়াতাড়ি করব, তাড়াতাড়ি করার একমাত্র ওয়ে হচ্ছে আমরা জাস্ট নগদান হিসাবকে ডেবিট করব 6,800 টাকা দ্বারা। নগদান হিসাব ডেবিট, তার মানে হচ্ছে প্রদত্ত বাট্টা ছিল, সো এই বাট্টার কলামে আমরা 200 টাকা লিখবো আর বিপরীত নামটা বসায় দিব। সো এটাই হচ্ছে খুব ইজি ওয়েতে তোমরা কিভাবে এই ধরনের লেনদেনটা লিপিবদ্ধ করবে সেটার উপায়। এখন কথা হচ্ছে বিপরীত নামটা কি, মানে আমার ডেবিট সাইডে নগদ ডেবিট আর হচ্ছে বাট্টা ডেবিট আসলো, প্রদত্ত বাট্টা ডেবিট, তাহলে ক্রেডিট কি হবে? এখন দেখো এখানে নাম লেখাই আছে যে সায়েম, তো আমরা সায়েমকে ক্রেডিট করতে পারি। আর যদি এরকম নাম লেখা না থাকে তখন তোমরা ধরে নিবে যে আমি কার থেকে নগদ টাকা পেতে পারি, আমি আমার দেনাদার থেকে নগদ টাকা পেতে পারি, তাই না? সো দেনাদার হিসাব এখানে হয়ে যাবে ক্রেডিট। সো দেনাদার এখানে কে ছিল? সায়েম। সায়েম হচ্ছে দেনাদার, সো দেনাদার হিসাব অথবা সায়েম ক্রেডিট। একদম সহজ হিসাব। আমি যখন ধারে বিক্রয় করি তখন হচ্ছে আমার দেনাদার সৃষ্টি হয়, আর দেনাদার কি হবে? ডেবিট হবে। আর দেনাদার যখন আমাকে টাকাটা পরিশোধ করে দিবে বা আমি যখন দেনাদার থেকে টাকাটা আদায় করব, যেটা এখানে হয়েছে যে আমি 6,800 টাকা দেনাদার থেকে আদায় করছি, তখন দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে। মার্চ 10, সুমির নিকট দেনা বাবদ 3,400 টাকার চেক প্রদান ও বাট্টা প্রাপ্তি হচ্ছে 100 টাকা। সেখানে বলেই দিয়েছে যে বাট্টা প্রাপ্তি 100 টাকা। আমি এখানে কি করব? বাট্টা প্রাপ্তি হলে সেটাকে ক্রেডিট করব। আর আরেকটা বোঝার উপায় হচ্ছে, যেহেতু চেক প্রদান করেছি, চেক প্রদান করলে আমার ব্যাংক থেকে টাকাটা কমে যায়, সো ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। সো যেখানে আমি ব্যাংক হিসাব অথবা নগদান হিসাবকে ক্রেডিট করব, আমার সেই পাশেই বাট্টাটা লিখতে হবে। ওকে, সো এই ট্রিক্সটা মনে রাখবে যে আমি বাট্টা সেই পাশে বসাবো যেই পাশে আমি নগদ অথবা ব্যাংকের টাকাটা বসাচ্ছি, সেই পাশে আমি বাট্টাটা বসাবো। এখানে যেহেতু বলেই দিয়েছে যে বাট্টা প্রাপ্তি, সো এখানে কোনো টেনশন নেই, আমি ক্রেডিট পাশে বসিয়ে দিব। আর বিপরীত নামটা লিখবো হচ্ছে সুমি, অথবা সুমি হচ্ছে আমার এখানে পাওনাদার, কারণ আমি পাওনাদারকে পরিশোধ করি। চেক প্রদান করেছি মানে আমি পাওনাদারকে পরিশোধ করেছি, সেখানে বিপরীত নাম হবে পাওনাদার হিসাব সুমি। মার্চ 14, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 500 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে যদি নগদ উত্তোলন করে তার মানে হচ্ছে মালিক উত্তোলন করেছে, সো উত্তোলন হিসাব হচ্ছে ডেবিট। আর নগদ টাকা যেহেতু চলে গেছে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, তাই নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। আমরা কি করব? আমরা ক্রেডিট পাশে যাব, ক্রেডিট পাশে গিয়ে 500 টাকা নগদ টাকার কলামে লিখবো, আর বিপরীত নামটা হচ্ছে লিখবো বা বিপরীত হিসাবে হচ্ছে লিখবো উত্তোলন হিসাব।
এর পরের লেনদেনটা হচ্ছে মার্চ 16, পণ্য বিক্রয় 12,000 টাকা। সো পণ্য বিক্রয়ের ফলে নগদ অর্থ বৃদ্ধি পায়, তাই নগদকে আমরা এখানে ডেবিট করব, আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। সো আমরা ডেবিট পাশে 12,000 টাকা লিখবো নগদের কলামে, বিপরীত নামটা লিখবো হচ্ছে বিক্রয় হিসাব। মানে আমার যে বিবরণ বা প্রাপ্তির কলামটা আছে সেখানে আমরা লিখবো বিক্রয় হিসাব। মার্চ 18, এই লেনদেনটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়। এখানে দেখো আমরা বাট্টাটা কিন্তু ক্রয় করার সময়ই পেয়েছি। এখানে কিন্তু বাট্টাটা হচ্ছে আমাকে পাওনাদার দিচ্ছে না বা ধারে ক্রয় করার জন্য না, আমি যখনই পণ্যটা ক্রয় করছিলাম তখনই আমাকে বাট্টাটা দেওয়া হচ্ছে। সো মার্চ 6 আর মার্চ 18 এই দুইটা লেনদেন তুলনা করো। মার্চ 6 লেনদেনটা হচ্ছে সাইমের কাছ থেকে 7,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 6,800 টাকা প্রাপ্তি, যেখানে বোঝাই যাচ্ছে যে আমি 7,000 টাকা পেতাম কিন্তু 6,800 টাকা আমি পেয়েছি, তার মানে আমি তাকে 200 টাকা বাট্টা প্রদান করেছি। তো এটা হচ্ছে নগদ বাট্টা। আর 8,000 টাকা মূল্যের পণ্য 5% বাট্টায় ক্রয়, তার মানে এটা হচ্ছে কারবারি বাট্টা, আমি ক্রয়ের সময় এই বাট্টাটা পেয়ে থাকি, এটা দেনা পাওনা নিষ্পত্তির জন্য দেওয়া হয়নি। সো এই লেনদেনটা আমরা কিভাবে লিপিবদ্ধ করব? আমরা ক্রয় হিসাবকে ডেবিট করব, কারণ ক্রয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়, আর নগদান হিসাবকে আমরা করব হচ্ছে ক্রেডিট, কারণ আমার প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে আমরা কত টাকা লিপিবদ্ধ করব। আমরা জানি ক্রেতা বা বিক্রেতা কেউই কারবারি বাট্টা লিপিবদ্ধ করে না, তাছাড়া নগদান বইতে আমরা কারবারি বাট্টা আনবো না। তাই এই যে 8,000 টাকা আছে, এই 8,000 টাকা থেকে আমরা 5% বাট্টা মাইনাস করব। 8,000 টাকার 5% হচ্ছে কত? 400 টাকা। সো 400 টাকা মাইনাস করলে এখানে 7,600 টাকা থাকে। এটাই আমরা কি করব? ক্রেডিট করব। হ্যাঁ, ক্রেডিট পাশে গিয়ে আমরা নগদ টাকার কলামে আমরা লিখবো 7,600 টাকা, আর প্রদানের কলামে আমরা লিখবো হচ্ছে ক্রয় হিসাব। মার্চ 20, প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ 2,000 টাকা। সো প্রদেয় বিলের অর্থ ব্যাংক কর্তৃক পরিশোধ করা হয়েছে, এখানে ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাই ব্যাংক হিসাব ক্রেডিট আর প্রদেয় বিল হিসাব হচ্ছে ডেবিট। সো এখানে আমরা ক্রেডিট পাশে যাব, ব্যাংকের কলামে 2,000 টাকা লিখবো, আর প্রদানের কলামে লিখবো প্রদেয় বিল হিসাব। মার্চ 24, 500 টাকা বাট্টা মঞ্জুর করে আরিফের নিকট হতে 6,500 টাকার চেক প্রাপ্তি। সো বাট্টা মঞ্জুর করে 6,500 টাকার চেক পেয়েছি। সো চেক পেলে আমরা কি করব? ব্যাংক হিসাবকে ডেবিট করব, তাই না? এখন কথা হচ্ছে যেহেতু ব্যাংক হিসাব ডেবিট, তার মানে বাট্টাও হচ্ছে আমরা ডেবিট পাশে লিপিবদ্ধ করব। সো ব্যাংক যেই পাশে হবে মানে হচ্ছে ব্যাংক বা নগদ টাকা যেই পাশে আমরা লিখবো, বাট্টার টাকাও আমরা ঠিক একই পাশে লিখবো। সো ব্যাংক যেহেতু ডেবিট, এখানে বাট্টাও হবে কি? ডেবিট। সো এই বাট্টাটা কোন বাট্টা? এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আর ক্রেডিট হবে হচ্ছে আরিফ হিসাব, এখানে আরিফ আমার দেনাদার, তো আরিফ বা দেনাদার হচ্ছে ক্রেডিট। আমরা ব্যাংক ডেবিট লিখবো কত টাকা? 6,500, আর বাট্টা প্রদত্ত বাট্টা হচ্ছে 500 টাকা। সো এভাবে আমরা ডেবিট পাশে ব্যাংকের কলামে লিখবো 6,500, আর বাট্টার কলামে লিখবো হচ্ছে 500 টাকা, আর বিপরীত নাম দিব আরিফ হিসাব অথবা দেনাদার হিসাব। মার্চ 30, ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা। তো সুদ ধার্য করা মানে হচ্ছে ব্যয়, এটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয়, ব্যাংক থেকে টাকা কমে যাচ্ছে। সো ব্যাংক থেকে টাকা কমে গেলে আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করব। সো আমরা ক্রেডিট পাশে ব্যাংকের কলামে 400 টাকা লিখবো, আর বিপরীত নাম লিখবো ব্যাংক সুদ হিসাব। তো বন্ধুরা, এতক্ষণ আমরা জাস্ট একটা রাফ দেখলাম যে 3 ঘোড়া নগদান বইতে কোন পাশে কোন টাকাটা বসবে। এখন আমরা একদম ছকের মাধ্যমে দেখবো বা বিবরণীর মাধ্যমে দেখবো যে 3 ঘোড়া নগদান বই কিভাবে প্রস্তুত করতে হয়। তো দেখো বন্ধুরা, এখানে একটা 3 ঘোড়া নগদান বইয়ের ছক দেওয়া আছে। ছকে 14টা কলাম আছে। কয়টা? 14টা। ডেবিট সাইডে 7টা কলাম, তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, প্রদত্ত বাট্টা, নগদ টাকা আর ব্যাংক টাকা। ক্রেডিট পাশে হচ্ছে 7টা কলাম আছে, তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা। এখানে হচ্ছে প্রাপ্ত বাট্টা, মনে রাখবে ক্রেডিট পাশে হচ্ছে প্রাপ্ত বাট্টা, নগদ টাকা আর হচ্ছে ব্যাংক টাকা। আর এখানে হিসাবের শিরোনাম বা যে প্রতিষ্ঠানের জন্য 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করা হচ্ছে সেই প্রতিষ্ঠানের নাম লিখবে সেলিনা ট্রেডার্স এর 3 ঘোড়া নগদান বই। এখন বন্ধুরা দেখো 2017 সালের মার্চের 1 তারিখ, আবার এখানে ক্রেডিট পাশে হচ্ছে 2017 সালের
মার্চের 1 তারিখ, দুইটাই কিন্তু ব্যালেন্স বিডি। ডেবিট পাশে আমরা নগদের কলামে লিখেছি ব্যালেন্স বিডি 18,000 টাকা, আর ক্রেডিট পাশে আমরা ব্যাংকের কলামে লিখেছি ব্যালেন্স বিডি 3,000 টাকা। তার মানে এখানে ব্যাংক জমাতিরিক্ত ছিল বছরের শুরুতে 3,000, আর নগদ উদ্বৃত্ত ছিল 18,000 টাকা। মার্চের 3 তারিখে নগদান হিসাব হচ্ছে ক লিখলাম 5,000 টাকা। এখানে দেখো এটা হচ্ছে একটা কন্ট্রা এন্ট্রি। ওকে, ব্যাংকে আমরা যখন টাকা জমা দিব তখন ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাবে। সো ব্যাংক হিসাব হচ্ছে ডেবিট, আর বিপরীত নাম লিখলাম নগদান হিসাব। আবার ক্রেডিট পাশে যাও, ক্রেডিট পাশে গেলে দেখবে নগদ টাকার কলামে লেখা আছে 5,000 টাকা। তার মানে আমরা যখন ব্যাংকে জমা দিই তখন নগদ টাকা হ্রাস পায়, তাই আমরা ক্রেডিট পাশে নগদের কলামে লিখেছি 5,000 টাকা এবং প্রদানের কলামে লিখেছি ব্যাংক হিসাব, আর ক লিখেছি কারণ হচ্ছে এটা একটা কন্ট্রা এন্ট্রি। মার্চের 6 সাইম হিসাব, এখানে দেখো প্রদত্ত বারটা হচ্ছে 200, নগদ টাকা হচ্ছে 6,800। এই লেনদেনটা দেখো কিভাবে সহজে তোমরা একবারই লেনদেনটা লিপিবদ্ধ করতে পারো। 6,800 টাকা হচ্ছে আমি নগদে পেয়েছি, তার মানে আমার নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, তাই 6,800 টাকা আমি ডেবিট পাশে বসালাম। নগদ টাকা অথবা ব্যাংক টাকা আমি যেই পাশে বসাবো সেটা ডেবিট পাশ হোক অথবা ক্রেডিট পাশ হোক, আমার বাটার টাকাটাও হচ্ছে সেই পাশেই বসবে। তো আমি যেহেতু পাওনাদার 6,800 টাকা আমার দেনাদার থেকে আদায় করেছি, তাই আমি তাকে কি করব, বাট্টা প্রদান করব 200 টাকা। সো এটা হচ্ছে প্রদত্ত বাট্টা। আবার মার্চের 10 তারিখে দেখো সুমি হিসাব, 100 টাকা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর 3,400 টাকা হচ্ছে ব্যাংক টাকার কলামে আছে। তার মানে হচ্ছে আমি ব্যাংকের মাধ্যমে টাকাটা পরিশোধ করেছি, চেক প্রদান করেছি সুমিকে। সো 3,400 টাকা হচ্ছে ব্যাংক টাকা, আমি ঠিক একই পাশে আমি লিখেছি বাট্টা 100 টাকা, যেটা হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। এরপর রয়েছে মার্চের 14 তারিখ উত্তোলন হিসাব। মালিক যখন ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে, ঠিক আছে, তখন সেটা হবে উত্তোলন হিসাব। আর সে কি উত্তোলন করেছিল, নগদ অর্থ উত্তোলন করেছিল, তাই নগদান হিসাব হচ্ছে ক্রেডিট হবে, কারণ আমার নগদ টাকা কমে যাচ্ছে। তাই আমার ক্রেডিট পাশে নগদ টাকার কলামে লিখলাম 500 টাকা, আর এখানে প্রদানের ঘরে বিপরীত হিসাবটা লিখলাম উত্তোলন হিসাব। এরপর আছে মার্চের 16, ডেবিট পাশে দেখো মার্চের 16 বিক্রয় হিসাব। আমরা বিক্রয়ের মাধ্যমে আয় করে থাকি, তার মানে নগদ অর্থ বৃদ্ধি পাচ্ছে, সো 12,000 টাকা নগদ কলামে। মার্চের 18 দেখো ক্রেডিট পাশে ক্রয় হিসাবে লিখেছি 7,600 টাকা। এখানে কিন্তু আমরা ক্রয় করেছিলাম 8,000 টাকার পণ্য, তাই না? আমরা 5% বাট্টায় 8,000 টাকার পণ্য ক্রয় করেছিলাম, আর এই বাট্টাটা হচ্ছে কারবারি বাট্টা। আমরা কারবারি বাট্টা কি 3 ঘরে নগদান বইতে লিপিবদ্ধ করব? অবশ্যই না, আমরা কারবারি বাট্টা লিপিবদ্ধ করব না, নগদ বাট্টা লিপিবদ্ধ করব। তাই আমরা 8,000 টাকা থেকে 5% মাইনাস করব, 400 টাকা মাইনাস করে যেটা থাকবে 7,600, এই টাকাটা আমরা নগদ টাকার কলামে লিখব। এরপর দেখো মার্চের 20 তারিখের লেনদেন প্রদেয় বিল হিসাব। এখানে আমরা প্রদেয় বিল চেকের মাধ্যমে পরিশোধ করেছি, তাই কি হবে, 2,000 টাকা হচ্ছে ব্যাংক থেকে কমে গেছে, আর বিপরীত নাম লিখেছি প্রদেয় বিল হিসাব। মার্চের 24, এখানে দেখো 500 টাকা হচ্ছে প্রদত্ত বাট্টা, আর এখানে হচ্ছে 7,600 টাকা হবে না, 6,500 টাকা হচ্ছে আমি ব্যাংকের মাধ্যমে রিসিভ করেছি, বা আমার ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাচ্ছে 6,500 টাকা। সো আমি যখন দেনাদার থেকে চেক পাবো তখন আমার কিন্তু ব্যাংকে টাকাটা বৃদ্ধি পাবে। সো 6,500 টাকা কেন পেয়েছি, কারণ আমি বলেছিলাম যে দেনাদার আমাকে যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটা ফেরত দেয় তখন আমি তাকে 500 টাকা বাট্টা প্রদান করব। সো আমি 500 টাকা বাট্টা হচ্ছে প্রদান করছি, যেটা আমার জন্য ব্যয়। আবার 6,500 টাকা আমি ব্যাংকের মাধ্যমে রিসিভ করছি। ওকে, লাস্টে দেখো মার্চের 30 ব্যাংক সুদ হিসাব। এটা কেন ক্রেডিট পাশে হলো, কারণ ব্যাংক সুদ ধার্য করা হয়েছে, এখানে কিন্তু সুদ মঞ্জুর করা হয়নি। সুদ মঞ্জুর করা হলে সেটা হচ্ছে আয়, আর সুদ ধার্য করা হলে সেটা হচ্ছে ব্যয়। আর ব্যয় হলে কি হয়, ব্যাংক থেকে টাকাটা কমে যায়, সো 400 টাকা হচ্ছে ব্যাংক থেকে কমে যাবে, তাই ক্রেডিট পাশে লিখেছি, আর বিপরীত নাম হচ্ছে ব্যাংক সুদ হিসাব। এখন দেখো বন্ধুরা, আমার কিন্তু নগদান বই প্রস্তুত হয়ে গেল, 3 ঘর নগদান বই প্রস্তুত হয়ে গেল। এখন আমরা করব ব্যালেন্সিং। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ব্যালেন্সিং। ব্যালেন্সিং কিভাবে করতে হয়
আমরা প্রদত্ত বারটা আর প্রাপ্ত বারটা এটার ব্যালেন্সিং করব না, এটার মোট পরিমাণ বের করব। সো 200 আর 500 টাকা, টোটাল 700, আর প্রাপ্ত বারটার পরিমাণ হচ্ছে 100 টাকা। আমরা মোট পরিমাণ বের করে ডাবল জেড দিয়ে দিব। এরপর নগদ টাকা কত আছে এখানে দেখো, 36,800 টাকা। আমরা ক্রেডিট পাসও এখানে লিখবো 36,800। কিন্তু যদি আমরা ডেবিট থেকে ক্রেডিট পাস মাইনাস করি, মাইনাস করলে আমরা দেখবো 23,700 টাকা হচ্ছে কম আছে। সো যত টাকা কম থাকবে সেটা আমরা মার্চের 31 তারিখ, মানে লাস্ট যে তারিখটা থাকবে সেই তারিখটায় আমরা ব্যালেন্স সিডি লিখে সেই টাকাটা লিখবো যে টাকাটা কম রয়েছে। এরপর আমরা দেখবো ব্যাংক ব্যালেন্সের কি অবস্থা। ব্যাংকে দেখো ডেবিট পাশে আছে 11,500 আর ক্রেডিট পাশে 2,700 টাকা কম আছে। তো 2,700 টাকা আমরা ব্যালেন্স সিডি লিখে ব্যাংকের কলামে লিখবো 2,700, আর উভয় পাশে হচ্ছে 11,500 টাকা লিখে আমি ক্লোজ করে দিব। আমি সবগুলো এন্ট্রি দুই পাশে হচ্ছে মিলাবো, শুধুমাত্র বাট্টার কলামগুলো ছাড়া। পরবর্তী মাসের শুরুতে মানে এপ্রিলের 1 তারিখে ব্যালেন্স বিডি লিখবো। ব্যালেন্স বিডি মানে হচ্ছে ব্রট ডাউন। সো ব্রট ডাউন মানে হচ্ছে আমরা মার্চের 31 তারিখে যেটা ছিল 23,700, ওইটা আমি কি করব, নিয়ে আসবো এপ্রিলের 1 তারিখে 23,700 টাকা। আবার ব্যাংক কলামে যেটা ছিল 2,700 টাকা ব্যালেন্স সিডি, সেটা আমরা নিয়ে আসবো এপ্রিলের 1 তারিখে 2,700 টাকা। সো বন্ধুরা দেখছো ব্যালেন্সিং কিভাবে করতে হয়। আমার ব্যালেন্স সিডি যদি ক্রেডিট পাশে থাকে তখন পরবর্তী মাসের শুরুতে আমি ডেবিট পাশে হচ্ছে ব্যালেন্স বিডি লিখবো ওই টাকাটাই। আবার যদি আমার ডেবিট পাশে হতো ব্যালেন্স সিডি, তখন আমি ক্রেডিট পাশে হচ্ছে ব্যালেন্স বিডি লিখতাম। তো এভাবেই তোমরা খুব কম সময়ে 3 ঘর নগদান বই প্রস্তুত করে ফেলতে পারো। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো 3 ঘর নগদান বই কি এবং কিভাবে তোমরা লেনদেন সমূহকে 3 ঘর নগদান বই ছকে লিপিবদ্ধ করবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।